আর আপনি বলতেছেন এই যে আইন উপদেষ্টার কথা বললেন আসিফ নজরুল, এটা গাদ্দার, মির জাফরের চেয়েও বড় গাদ্দার। এই গাদ্দারের কথা যদি বিশ্বাস করছে তো এই দেশ ভুলন্টিত হয়ে গেছে। সেই কারণে আজকে রেজওয়ান আপার কথা যদি ঠিক হয়ে থাকে, এই গাদ্দারের জন্য, একটু আগে বললেন না যে আইন উপদেষ্টা জানেই না, আইন উপদেষ্টা জানে না, এটা হতে পারে। ও হচ্ছে একমাত্র রয়ের এজেন্ট, ও হচ্ছে পেইড রয়ের এজেন্ট, যে জুলাই আন্দোলনকে প্রথম দিন থেকে 5 আগস্ট থেকে শেষ পর্যন্ত নষ্ট করে দিয়ে একটা দলের হাতে দিয়ে চলে গেছে। আমার ইলেকশন, আমার জনগণের ভোটের অধিকার কেড়ে নিছে এই লোকটা। এই লোকটা জুলাই সনদের মধ্যে আজকে সমস্ত বিপত্তি ঘটায় দিয়ে গেছে। সে জেনে শুনে সেদিন একই দিনে ইলেকশন এবং গণভোটের ব্যবস্থা করছে। একটা গাদ্দার কথা। সে গাদ্দারের কথা আমরা বলতে লজ্জা পাই কেন? কেন ইউনুস কেন বলা হয়? কেন বলে মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদে আমরা সবাই মিলে বলছে না, রেজওয়ান আপা বলছে না আমরা সবাই মিলে যেতে দিন একটা দলকে? কেন সে কথা মনে হয় না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলো কার ইশারায়? কেন ভারতের কোলে যা বসলো এই উপদেষ্টারা সবার শেষে? একটা দলকে বলেন না, গাদ্দার রকে নিয়ে রাখছেন, একটা গাদ্দারকে নিয়ে রাখছে এই উপদেষ্টা পরিষদ। আমি তাহলে আর একটা জিনিস বলি, আপনি বললেন ভেরি অবজেকশনেবল, মোসাদ্দেকটা মুক্তিযুদ্ধ না। সিভিল ওয়ার আর ওয়ারের মধ্যে পার্থক্য আছে। দুইটা সেনাবাহিনী যখন যুদ্ধ করে সেটাকে বলে ওয়ার। 71 সালে কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে? 25শে মার্চ। ইজ ইট নট এ সিভিল ওয়ার? নিজের দেশের সরকার, ইয়াহিয়ার সরকার এদেশে নিরীহ মানুষের উপর সেদিন অতর্কিত আক্রমণ চালাইছে। হাসিনা যেভাবে অতর্কিত আক্রমণ চালাইছে মনোরাষ্ট্র দিয়ে, হেলিকপ্টার দিয়ে। পার্থক্য কি? 71 যদি যুদ্ধ হয়, এই 36 যুদ্ধ। এবং যারা এটাকে স্বীকার করে না তারা ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা আমার ব্যক্তিগত কথা, আবার বলতেছি, দুটাই যুদ্ধ। ওটা ছিল পাকিস্তান আধিপত্যবাদের বিরুদ্ধে, আর এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে না। 36 ক্ষমতা থেকে সরানোর কোনোদিন কোন আন্দোলন ছিল না, কারণ হাসিনা নিজেই বলছে চলেন সবাই মিলে আমরা ইলেকশন করি। সেটা তো সে বকডাউন হয়েছিল। 3 তারিখে তো সেই প্রস্তাব পর্যন্ত দিছিল। এই সময় হাসিনার সাথে কোনো যুদ্ধ না, এই যুদ্ধ ছিল ভারতের তাবেদারের হাত থেকে রক্ষা পাওয়া। আবার বললেন ইউনুস সাহেব কি করছে? ইউনুস সাহেব কি করে গেছেন? এদিকটা আগে বললেন আদানির জন্য সেটেলমেন্টের জন্য সিঙ্গাপুরে আরবিট্রেশনে যাওয়া হয়েছে। আজকে বলতেছেন এই যে ইউএস এর সাথে গভর্নমেন্টের সাথে 39% ছিল আপনার উপরে কি আপনার গার্মেন্ট শিল্প ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাকে নামায় 19-এ নিয়ে আসা হয়েছে। এটা কে করতে পারছে? ইউনুস সাহেব করতে পারছে। আর পার্শ্ববর্তী দেশ যে গোলাম তাকে 50% নিয়ে রাখছিল। আজকে বলতেছেন একটু ওনার কথাগুলো একটু, যে কথা বললেন চুক্তি, যেহেতু ইউনুস সাহেব করে গেছেন, ওই চুক্তিতে এমন টার্মিনেশন ক্লজ আছে যে বাতিল করা যায় না। তুষার ভাইয়ের কথারই উত্তর দিচ্ছি, হাসিনা যে তাবেদারি চুক্তি করে গেছে, ও তো আমার সার্বভৌমত্ব বিলায় দিয়ে গেছে ইন্ডিয়ার হাতে। সে চুক্তি আপনি বাতিল করবেন কিভাবে? সে বাতিল করার শোনেন, ওই সময় একবার ইন্টারাপ্ট করেন, আমাকে একটু বলতে দেন, কারণ এখানে মুক্তিযোদ্ধা এবং আমি 2টা ছেলেকে প্রতিনিধিত্ব করতেছি যারা আমার সন্তানের মতো, যাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলেননি, যাদেরকে আপনি মব্বাস বলতে চাচ্ছেন। দ্বিতীয় কথা, আপনি জুলাইকে আন্দোলন বলছেন। জুলাই হচ্ছে সেই যুদ্ধ, জনযুদ্ধ, যে জনযুদ্ধে আমরা আর একটা দেশের সাথে লড়াই করছি, সেটা হচ্ছে ভারত। সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বললেন একটু আগে যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ আপনাকে বাজানোর অনুমতি দিল কে? আপনার এত দুঃসাহস হয় আপনি আবার ভারতের তাবেদারি করেন? বাংলাদেশে প্রথম যে 10 এপ্রিল যে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী কে হলো? তাজউদ্দিন আহমেদ। আর অস্থায়ী রাষ্ট্রপতি কে হলো? সৈয়দ নজরুল ইসলাম। কার করে দেওয়া? ইন্ডিয়ার করে দেওয়া। কোন পার্লামেন্ট এটা পাস করছিল? তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী। একটা দেশের স্বাধীনতা পর্যন্ত সেদিন গিলে খাইছে 10ই এপ্রিল 1971। বলতে লজ্জা করে না? লজ্জা করে না যে 36 আমাদের আন্দোলন না? 36 আমাদের আন্দোলন না, গণ উদ্ভুত্থান না। গণ উদ্ভুত্থান হচ্ছে 90, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, গণ উদ্ভুত্থান হচ্ছে 96 আন্দোলন না, গণ উত্থান না বলা হয় নাই, বলা হয়েছে যুদ্ধ না। আর আমি বলতেছি, আমি আমার কথাটা আপনার বলছি, আপনি যতবার বলছেন একবার আমি আমার কথা, এদেশকে যারা ধারণ করবে তারা এটাকে যুদ্ধ বলতে তারা কার্পণ্য করবে না। আর যে বাংলাদেশকে ধারণ করে না তারা এই অভ্যুত্থানের নামে, এই মববাজির নামে একসময় দেখবেন যে কেউ কেউ বলবে 36 আন্দোলন ও মববাজি। 32 ভেঙে ফেলে দেওয়া, 7ই মার্চে সেদিন সেই মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি নিষিদ্ধ কাজ। যদি নিষিদ্ধ সংগঠন করে কি করবো? তাকে পূজা করবো? 7ই মার্চের ভাষণ বাঁধাবে কিভাবে একটা নিষিদ্ধ দলে? যে লোকটা এই দেশকে ভারতের হাতে হায়দ্রাবাদ বানায় দিয়ে চলে গেল, যার মেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করলো। আজকে বড় বড় কথা ওই মেয়েটার সাথে আজকে 2টা মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন। 71 সালে যদি মুক্তিযুদ্ধ করে তাহলে এই ছেলেগুলো মুক্তিযুদ্ধ করেনি কেন? 15 বছর তো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা হয়নি একটা বালির ট্রাক সরানোর। শেখ হাসিনাকে ফেলে দেওয়া তো দূরের কথা, জীবন বাজি রেখে যে মায়েরা দাঁড়ালো, 6 বছরের 4 বছরের বাচ্চা মারা গেল, ও সেটা যুদ্ধ না, সেটা বিপ্লব না, সেটা উদ্ভুত্থান। এর সাথে সবাই কোনো 4 বছরের বাচ্চা মারা গেছে, এর সাথে সবাই 6 বছরের বাচ্চা মারা গেছে। এক মিলন মারা যাওয়াতে এর সাথে ক্ষমতা ট্রান্সফার করে দিলেন, ইলেকশন দিয়ে দিলেন। আর এবারে কি ইলেকশন ছিল? আজকে ইউনুসের কথা বলা হয়, ইউনুসের সাথে বলেন যে ক্ষমতা ছিল পাকিস্তানের সাথে চুক্তি করে, যা পাকিস্তানের চীনের সাথে চুক্তি করলো কে? প্রতিরক্ষা চুক্তি। কেন বলা হলো সেদিন এই চুক্তি এখন সাইন করেন না, নতুন সরকার আসার পর করবে? কেন ভারতের সাথে এই কথা তো কেউ বলে না। ইউনুস সাহেবের সেদিন উচিত ছিল এটা সাইন করা। ইউনুস সাহেবের অবশ্যই উচিত ছিল এই জনগণের ম্যান্ডেট,
এই জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের ভিত্তিতে এই সংবিধান 72-এর ভারতের লিখে দেওয়া সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে তার উপরে কি ইলেকশন দেওয়া। উনি কোন অদৃশ্য শক্তির কারণে সেদিন এই ফেব্রুয়ারি মাসে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন? এটা তার অযোগ্য। ফ্যাসিবাদী, যেমন ধরেন ইউনূস সরকার ভয়ঙ্কর ফ্যাসিবাদী। কেননা একটা ফ্যাসিবাদী সরকার কি করে, প্রথমে এসে বলে যে তার কোনো বিকল্প নাই। ইউনূস সাহেবের যারা লোক ছিলেন তারা বলেছেন শুরু থেকে ওনার কোনো বিকল্প ছিল না, ওনাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রধান উপদেষ্টা বানালে সরকারই হতো না, মানে উনি ছিলেন বলেই হয়েছে ব্যাপারটা। অথচ যখন আন্দোলন হচ্ছিল তখন ছাত্ররা বলেছিল যে শেখ হাসিনার বিকল্প তারা সবাই, আমি বিকল্প আমি বিকল্প আমি বিকল্প। এবং ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুবই আকৃষ্ট করেছিল যে একটা তরুণ প্রজন্ম ভাবতে পারছে যে তারা 10 জন 12 জন 15 জন মিলে রাষ্ট্র চালাতে পারবেন, তারা নিজেদেরকে শেখ হাসিনা বিকল্প মনে করতে পারছে। এটা তো একটা আশার বাণী ছিল। কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনার চাইতে বেশি বয়স্ক একজন বুড়ো ভাম উনি বসে পড়লেন, ওনার কোনো বিকল্প নাই। উনি তখন কোথায় ছিলেন? উনি তখন চিকিৎসা করছিলেন, ওনার পেটের অসুখ। এবং উনি ফিরে এসে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার পেটের অসুখের ডাক্তার শামসুল আরিফিন নামে একজন ডাক্তার সাহেব, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে বসে। উনি ওনাকে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে এটা দিয়ে দেওয়াতে আমার আব্বার একটা কোলোনোস্কোপি দরকার ছিল, আমি আর করতে যেতে পারলাম না ওনার কাছে, কারণ উনি তো ভিআইপিদের ডাক্তার হয়ে গেছেন, ইউনূস সাহেবের পেটের ব্যায়ামের চিকিৎসা করেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই কাজ কে করতো? ব্যক্তিগত চিকিৎসক কে নিয়োগ দিত? ফ্যাসিবাদী শেখ হাসিনা। ওনার একজন ডাক্তার ছিলেন আব্দুল্লাহ, আরেকজন ডাক্তার ছিলেন মোদাসের আলী। মোদাসের আলী চোখের ডাক্তার, কিন্তু প্রায় কান নিয়ে উনি নানান কথা বলতেন, যে কানের কি সমস্যা এটা নিয়ে কথা বলতেন। এবং আব্দুল্লাহ স্যার তো প্রায় সকল বিষয় বলতেন। তো এই হচ্ছে অবস্থা। তো উনি কি করলেন? একই কাণ্ড করলেন। তারপরে কি করলেন? তারপরে নিজের মামলাগুলি উইথড্র করলেন। ফ্যাসিবাদ কি করে? আইন আদালতের তোয়াক্কা করে না, নিজের মামলাগুলি নিজে অর্ডার দিয়ে করলেন। তারপর হচ্ছে নিজের কর নিজে মাফ করলেন। ফ্যাসিবাদ কি করে? এসালামের কর মাফ করে, উনি নিজে এসালাম হয়ে গেলেন। কিন্তু এখন কি হচ্ছে, মানে ডক্টর ইউনূসের সময় সমালোচনা এটার সঙ্গে কি আপনি এখনকার যে সরকার তাকে তুলনা করতে পারবেন? এখন ওনাদের আপত্তি কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলে না? কেন সালাউদ্দিন সাহেব কথা বলে? প্রধানমন্ত্রী কথা বললে তো বলতো। এই ঘটনাটা যদি দেখি, আমি ডাক্তার আব্দুল লতিফ নিয়ে কথা বলছিলাম, যে এই যে থানায় ধরেন 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য ইমিকে গ্রেপ্তার করা সন্ত্রাস বিরোধী আইনে, থানার সামনে হলো জোর করে নিয়ে যাওয়া হলো, ইমির সাথে যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া হলো, এর জন্য থানা আসলো তাদেরকেই গ্রেপ্তার করে রেখে দিল, কিন্তু যারা নিল বা জোর জবরদস্তি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আবার আমরা এখন দেখলাম থানার মধ্যে গিয়ে যেই মোসাদ্দেকটা ওই সময় ইমিদেরকে জোর জবরদস্তি করে দিয়ে আসছিল, মোসাদ্দেকদেরকে পেটানো হলো একরকম, সেটি থানার সামনে হলো, থানা কোনো ভূমিকা দিল না, মানে ছাত্র দলের নেতারা গিয়ে পেটালো, আবার অবশ্য ছাত্র দলের কেউ কেউ ফেরানোর চেষ্টা করেছে। এই একটা অবস্থা, কোনো ভূমিকা নিল না। এটা তো ইউনূস সাহেবের এক্সটেনশন। আমরা কি একই ঘটনা দেখি নাই? সংবিধান নিয়ে আলোচনা হবে, সেখানে মুক্তিযোদ্ধারা গিয়েছেন, সাংবাদিকরা গিয়েছেন, তারপরে কি বলে রিটায়ার্ড ব্যুরোক্র্যাটরা গিয়েছেন, আলোচনা শুরুই হয় নাই, এর মধ্যে কিছু লোক ঢুকে পড়লো। যারা আক্রান্ত হয়েছেন তারা পুলিশকে ফোন করলেন, পুলিশ এসে আক্রান্তদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, আর যারা মব করেছিলেন তাদের নামে কিছু হলো না। এইটাই তো সেই উদাহরণ। এই জন্য আমি বললাম যেগুলো তো ইউনূস সাহেবের রেখে যাওয়া বিষয়, এটা তো বিএনপির বিষয় না। বিএনপি হয়তো এটা দূর করতে পারে নাই, এটা নিয়ে আপনি তাকে অভিযোগ করতে পারেন। তারা কি ওই যে মুক্তিযুদ্ধ ব্যাসে শাহরিয়ার বলছেন তারা মুক্তিযোদ্ধা, এই জন্য তাদেরকে মানে বিশেষ ছাড় দেওয়ার বিষয় আছে কিনা, সেই ইনডেমনিটির মধ্যে পড়ে যায় কিনা? মানে কে মুক্তিযোদ্ধা? ওই যে মোসাদ্দেকদের কথা বলছি, মোসাদ্দেকরা যারা মুক্তিযুদ্ধ আর জুলাইয়ের যুদ্ধ এক না। মুক্তিযুদ্ধ, জুলাইয়ের যুদ্ধ। জুলাইয়ের ওটাকে যুদ্ধ বলে যারা, তারা যুদ্ধকে অপমান করে। জুলাই যেটা হয়েছে সেটা একটা আন্দোলন হয়েছে। যুদ্ধকে অপমান করার মতো এত দুঃখ আমার লাগে। মনে করেন যে তারা যুদ্ধ করেছে বলছে, কিন্তু এটা যুদ্ধ ছিল না, এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। যুদ্ধ তো একটা মানে যুদ্ধে একটা ওয়ার, এটার একটা ব্যাখ্যা আছে, একটা আইনি ব্যাখ্যা আছে, এটার একটা ডেফিনিশন আছে। মানে এখন কি আমরা তাহলে হরমুজে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ, আমাদের এখানে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ। মানে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ সেটাও যুদ্ধ, আবার একটা দেশে একটা আর্মির বিরুদ্ধে একটা আর্মি যুদ্ধ করে সেটাও যুদ্ধ। দুইটাকে এক হয় কি করে? যাই হোক, আমরা ওই তর্কে যেতে চাই না। কিন্তু যারা এই যে মার খেয়েছেন এদেরই দুইজনকে আমি একটা বক্তৃতা দিতে শুনেছি, সেখানে বলছেন সকালবেলা এসে বিকাল মানে রাত পর্যন্ত নাকি এমন ধোলাই কাকে জানি দিবে, এরকম একটা বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করবে। মানে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় কোনো শুভ কাজ, মানুষকে মারধর করা বিসমিল্লাহ বলে শুরু করতে হয় না। কিন্তু হ্যাঁ, একটা ভালো কাজ মানুষ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবে। আপনি একজনকে মারধর করবেন, এটা আল্লাহর নামে শুরু করবেন? আল্লাহ বলছে আপনাদেরকে মারধর করতে, লোকজনকে নিজের হাতে আইন তুলে নিতে? এটা আছে কোথাও? আপনার ইচ্ছা হলে আপনি আল্লাহর নামে মারধর শুরু করতে পারবেন? কোথাও নাই এই কথা। তো ওনারা এটা বললো, এবং এটা বললো মানে চিন্তা করেন, ওনারা বললো মানে কিন্তু আমাদের হুমকি দিল। তো এদের একদল মববাজ আরেক দল মববাজের হাতে প্রহরিত হয়েছে। এরা কিছুদিন আগে নিজেরা মব করে ইমিকে ধরে নিয়ে গেছিল, এখন আবার ওরা গিয়ে ওই একই থানার মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছে, আরেক দল তাদেরকে মারতে এসেছে। এইটাই তো ইউনূসীয় শাসনের এক্সটেনশন। এখন এইটা যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, এই ফ্যাসিবাদ তো বিএনপি প্রতিষ্ঠা করে নাই, বিএনপির উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই উত্তরাধিকার সূত্রে শুধু বিএনপি এটা পায় নাই, উত্তরাধিকার সূত্রে এটা জামাত, এনসিপি, বাংলাদেশের সকল জনগণ পেয়েছে। কারণ এই বেআইনের শাসন, এই মবের শাসন, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের শান্তি বিশেষজ্ঞ, শান্তিময়, শান্তি নোবেল, হ্যাঁ শান্তি প্রফেসর এটা করে গিয়েছেন। এবং এটা উনি করেছেন যে ওনার কোনো লাজ লজ্জা নাই। ওনার এটার জন্য সরি বলা উচিত, ওনার এটার জন্য মাফ চাওয়া উচিত। উনি 133টা অধ্যাদেশ করেছেন, এটার জন্য যদি কৃতিত্ব নিতে পারেন, এরকম কৃতিত্ব শেখ হাসিনা এসে দাবি করতে পারবেন।
উনি 132টা কালভার্ট বানিয়েছেন, উনি 133টা সেতু বানিয়েছেন, যে যার মতো যেটা পারে সেটা করেছে। উনি অধ্যাদেশ পারে, উনি অধ্যাদেশ বানিয়েছে। আর আরেকজন মনে করেন অধ্যাদেশ ছাড়াই কিছু একটা করে ফেলেছে, বেআইনে চালিয়েছে, স্বৈরাচার। কিন্তু কাম তো একই, তাই না? দুজনের স্বভাবে কোনো তফাৎ আছে? বরং একই জিনিসের এক্সটেনশন হয়েছে। এখন এটা ফ্যাসিবাদ হইলে ইউনূসের শাসনে ফ্যাসিবাদ ছিল। এবার আসেন দলীয়করণ। দলীয়করণ ইউনূস সাহেব করেছেন। ইউনূস সাহেব এসে কি করেছেন? উনি একটা দলকে নেগেটিভলি দেখেছেন, কিন্তু তার বাইরে অন্য দলগুলির পক্ষ উনি নেন নাই। ওনার তো কথা ছিল উনি কারো পক্ষ নিবেন না, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, উনি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। উনি কি করেছেন? জামাত ইসলামের অভিযোগ হচ্ছে যে উনি বিএনপির দিকে মানে ঝুলে পড়েছিলেন, উনি বিএনপির দিকে হেলে পড়েছিলেন, তাই না? এটা তো অভিযোগ। তাহলে ধরে নিলাম জামাত ইসলামের অভিযোগ সত্যি, তাহলে ইউনূস সাহেব একজন দলীয় ব্যক্তি, দলীয়করণ করেছেন। জামাত ইসলামের আরেকটা অভিযোগ আছে, ওনার সভার মধ্যে ওনার যে একটা উপদেষ্টা সভা ছিল, যেটাকে আমি উপদুষ্টু সভা বলি, তো ওনার যে একটা উপদুষ্টু সভা ছিল যেখানে অনেক দুষ্ট লোক ছিল, সেই উপদুষ্টু সভার মধ্যে একজন ছিলেন খলিল সাহেব। এখন জামাত ইসলাম বলছে যে খলিল তো লুকিয়ে থাকা লোক, গুপ্ত। হ্যাঁ, তাহলে ইউনূস সাহেব একজন গুপ্ত বিএনপি, ওনাদের যুক্তি অনুযায়ী তো তাই, তাই না? তাহলে ইউনূস সাহেব নিজে একজন দলীয়কৃত ব্যক্তি, একজন দলীয়করণকারী। উনি নিজে একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন, ট্রফি দিয়ে এসেছেন, উনি লন্ডন গিয়েছেন, এগুলো তাদের অভিযোগ না? তাহলে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই দলীয়করণ তো ইউনূস সাহেব করেছেন। তাহলে নতুন দলীয়করণ কি হচ্ছে? একই কাহিনী ঘটছে, ইউনূস সাহেব যা শুরু করে দিয়ে গেছেন সেটাই চলছে। আমি এটা তর্কের খাতিরে তর্কটা করেছি, কারণ দেখেন যুক্তি হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন যুক্তি এমন ভাবে দিবেন যে যুক্তির মধ্যেই যুক্তির দুর্বলতা লুকিয়ে আছে। এখন ইউনূস সাহেব অনেক কি ভালো কাজ করেন নাই, ইউনূস সাহেব ভালো মন্দ বিবেচনা আমরা করছি না, কিন্তু ইউনূস সাহেব সবচেয়ে খারাপ যে কাজটি করে দিয়েছেন, ভয়ঙ্কর খারাপ কাজ, সেটা হচ্ছে উনি একটা চুক্তি করেছেন। উনি যে ভারতের বিরুদ্ধে চোখে চোখে তাকিয়ে কথা বলেছেন, এটা শুনলে আমার ওই গানটা মনে পড়ে, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, একটা গান আছে না? তো উনি চোখে চোখে কথা বলেছেন, কিন্তু উনি মুখে যা বলেছেন অল শিট। উনি এইসব মুখে শিট বলে উনি দুইটা দেশের মধ্যে সম্পর্ক একটা করুণ অবস্থা নিয়ে গেছেন। উনি মুরগির গলা নিয়ে বক্তব্য দেন নাই, এখানে এসে শপথ নেওয়ার আগেই সাক্ষাৎকার দিয়ে উনি মুরগির গলা বলে বলে চিৎকার করতে করতে এসেছেন। চোখে চোখে কথা বলার সময় হাতে জোর থাকা লাগে, শুধু গলার জোর থাকলে হয় না। তো উনি মুখে শুরু করে দিয়েছিলেন, চোখে চোখে কথা বলে মুখে যা বলেছেন সে অ্যাবসলিউট শিটের কারণে উনি মুরগির গলা নিয়ে একটা কথা তুলে দিলেন। উনি কিন্তু তখনও প্রধান উপদেষ্টা হন নাই, উনি ফ্রান্সে বসে সাক্ষাৎকার দিয়ে চলে আসছেন। আচ্ছা, এরপরে উনি মুরগির গলা নিয়ে কি করলেন? উনি মুরগির গলার মতোই নিজের গলাটা হয়ে গেল। উনি আদানির সাথে চুক্তি কি করলেন? কিছু করতে পারেন নাই। উনি ভারতের সাথে কোন একটা চুক্তি বাতিল করতে পেরেছেন? পারেন নাই। সকল চুক্তির দোষ চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপরে, ওকে, নো প্রবলেম। কিন্তু উনি তো একটা খারাপ চুক্তি বাতিল করবেন, উনি তো পারলেনই না। উনি কি করলেন? উনি এর চেয়ে একটা গোলামী দাসত্বের চুক্তি সই করলেন কার সাথে? আমেরিকার সাথে। তো ওনার অবস্থাটা কি? ওনার অবস্থাটা হলো, এক এলাকায় এক লোক থাকে, সেই লোক সারাদিন মনে মনে বলে যে সে কারো কাছে পদানত হবে না, কিন্তু ওই এলাকার বাইরে গিয়ে আরেক লোকের কাছে গিয়ে দাসখত দিয়ে আসছে। উনি কি করেছেন? ওনার চুক্তিটা কি জিনিস? উনি 14টা বোয়িং কিনবেন, 14টা বোয়িং এর টাকা রেখে গিয়েছেন। উনি যে $15 বিলিয়ন তেল গ্যাস কিনবেন, টাকা রেখে গিয়েছেন। উনি উল্টা ধার করেছেন, এই টাকা ছাপাচ্ছে। সেই চুক্তি থেকে সরার সুযোগ তো এই সরকারের হাতে ছিল, তারা তো সেটা করছে না। না, এই চুক্তি থেকে সরার অবস্থা এই সরকারের নাই। আপনি মনে নাই, কিন্তু কারণ এই চুক্তিটার টার্মিনেশন ক্লজ আপনি খুব ভালো করে পড়ে দেখবেন। এই চুক্তির মধ্যে এমন ভাবে চুক্তিটা করা হয়েছে যে চুক্তিটা মূলত একটা করকে অস্ত্র বানিয়ে, শুল্ককে অস্ত্র বানিয়ে, বাণিজ্যকে অস্ত্র বানিয়ে এবং তৈরি পোশাক শিল্প সহ কিছু কিছু ব্যাপারে বাংলাদেশের নির্ভরতাকে অস্ত্র বানিয়ে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। যে চুক্তিটা খুব সহজেই ভঙ্গ করার সুযোগ নাই, এই কারণে নাই যে চুক্তি থেকে সরে আসা, চুক্তিতে আপনি বৃহৎ শক্তির সাথে চুক্তি করে চুক্তি থেকে সরে আসার নমুনা কি হয় সেটা তো সারা পৃথিবী জানে। আপনি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এলাকার সবচেয়ে শক্তিশালী মাস্তানটাকেও আইনি অধিকার দিলেন না। একবার কবুল বলে ফেলার পরে আপনি ওই বিবাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে দেখবেন যে মাস্তান কি করে, সারা দুনিয়াতে মাস্তানি করে এরকম একটা শক্তির সঙ্গে। আবার মানে প্রশ্নটা হচ্ছে এখানে যিনি চুক্তির মূল ব্যক্তি সেই ডক্টর খলিলুর রহমানকে আবার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে, উনি মূল ব্যক্তি না, এটা একটা মজার ব্যাপার। মূল ব্যক্তি হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, মূল ব্যক্তি হচ্ছেন ইউনূস নিজে। কারণ আইন উপদেষ্টা বলেছেন যে ওনার সঙ্গে কোনো কথা বলা হয় নাই, এবং উনি এটাও বলেছেন আইন উপদেষ্টা আমাদের নজরুল ভাই। ডক্টর খলিলুর রহমান তো তা বলেন নাই। হ্যাঁ, মানে তিনি ডক্টর খলিলুর রহমান বলেন নাই, কিন্তু চুক্তিতে কিন্তু উনিও স্বাক্ষর করেন নাই। উনি কতটুকু প্রধান উপদেষ্টা, যে কত উপদেষ্টা এটা উনি কি করেছেন দেখেন, উনি ব্যুরোক্র্যাটদের দিকে দিয়ে এটা সই করিয়েছেন। কারণ উনি জানেন উনি ক্ষমতায় থাকবেন না, কিন্তু ব্যুরোক্র্যাটরা কন্টিনিউ করবে এবং ব্যুরোক্র্যাটরা প্রশাসন হিসেবে এই সরকারের অংশ হয়ে যাবে। ফলে উনি ব্যুরোক্রেসি দিয়ে এটা সই করিয়েছেন। উনি নিজে সই করেন নাই, উনি বাণিজ্য সচিবকে দিয়ে সই করিয়েছেন। আমি একটু এই বিষয়ে, এবং উনি এইরকমই মাথা বিক্রি করেছিলেন, উনি এইরকম মাথা বিক্রি করেছিলেন। উনি ক্লিন্টন ফাউন্ডেশন কার দাওয়াতে বিদেশে গিয়েছিলেন। উনি বিদেশে গিয়ে উনি প্রথমে কি করলেন, উনি স্টেজের মধ্যে একদল লোককে ডাকলেন,
একটা ছেলেকে মাহফুজকে পরিচয় করে দিলেন মেটিকুলাস ডিজাইনার হিসেবে, এবং অন্যদেরকে বললেন একটা মেটিকুলাস ডিজাইন ছিল, কিন্তু উনি যে আন্দোলনের অতও ছিলেন না, এটা প্রমাণিত হলো কিভাবে? ওনার পিছনে আওয়ামী লীগের এক ছেলে দাঁড়িয়ে গেল, তরুণ, আপনার মনে আছে? হ্যাঁ, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে বিশাল ব্যাখ্যা দেওয়া হলো যে আমরা জানতাম না, কেমনে করে পিছনে উঠে গেল। আসলে তো ডলারে এই ডিনার বিক্রি হয়েছিল, প্লেট কিনলেই ওখানে যাওয়া গেছে, ওই ছেলে প্লেট কিনে চলে এসেছে, এবং প্লেট কিনা লোক একটা উঠেও গিয়েছে, কারণ তো প্লেট কিনেছে, তো পয়সা দিয়ে ওই দাওয়াতে গিয়েছে। তারপর উনি কি করলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে উনি সেলফি তুলেন, ওনার সেলফি দেওয়ার সময় পাহারাকে দিচ্ছিল, আপনি খুব ভালো করে দেখবেন, কোনো বাংলাদেশি তার আশেপাশে ছিল না। উনি সেলফি তোলার পুরো সময়টা তার পাশে দাঁড়িয়েছিলেন পাতি হাঁস, বেলে হাঁস, পিটার হাঁস, তাই না? এই যে হাঁস সাহেব ওনার পাশে দাঁড়িয়েছিলেন, উনি যে গোলাম, উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা যে একজন গোলাম, জি, হ্যাঁ, উনি যে আমি গোলাম তো- ইউনুস, জি, উনি যে আমি- গোলাম ইউনুস, এবং ওনাকে ইংলিশে বলতে হবে এইটা, উনি যে দ্য স্লেভ ইউনুস, এটা তিনি ওখানে প্রমাণ করেছেন, ওনার নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণিত জি, হয়েছে। এটা নতুন কিছু না। ব্যাসা শারীর কবির কাছ থেকে একটু শুনি একটু উনি- বাণিজ্য উনি চোখে চুক্তি। চোখে ইন্ডিয়ার আমি সাথে কথা অনেকগুলো বলে, প্রসঙ্গ আসলে উনি ইন্ডিয়া প্রশ্ন থেকে একটা পিকে করে হালদার নিশ্চয়ই টানতে পারেন নাই। ব্যাসা শারীর কবি নিশ্চয়ই এই বিষয়গুলো নোটও করেছেন, আচ্ছা, আপনি আমরা কি বলবেন? একটু নোট করছি। এখন এই ভাইয়ের তো যত কিছু বললো, ইউনুস বললে তো আওয়ামী লীগকে উনি তো উপরে তুলতে চাইলেন, এটা হচ্ছে না, আওয়ামী লীগকে কোনো উপরে তুলতে চাই ভাই, না। আপনার সময় একবারও বলিনি, এবার আমার সময় বলতে দেন। কারণ আওয়ামী লীগকে আমি একবার উপরে তুলি নাই। আপনি বলেননি, আমি বলি, এটা আমার কথা বলতে